আসসালামু আলাইকুম। কাউকে পাওয়ার জন্য কালো জাদু করে যদি কারোর ক্ষতি করা হয় তাহলে এই ভুলের মাসুল পুরো জীবনেও দেওয়া যায় না। এর ভয়ানক ফল যে শুধুমাত্র ওই ব্যক্তি ভোগ করে তা না, এর ভুক্তভোগী হয় ওই ব্যক্তির পুরো পরিবার, এমনকি তার বাবা মাও। এরকমই এক ভয়ানক কালো জাদুর গল্প নিয়ে তৈরি ইন্দোনেশিয়ার দুটি মুভি, যার নাম কাফির। একটা তো আমি কয়েকদিন আগেই এক্সপ্লেন করে ফেলেছি, এবার এসেছি এই মুভির সেকেন্ড পার্ট নিয়ে। তাই প্রথম পার্টের এক্সপ্লেনেশনের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব। এখন চলুন কোনো রকম দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক দ্বিতীয় পার্টের কাহিনীতে। গল্পের শুরুতে আমরা স্ত্রীকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মাঝে একটা ছোট্ট গর্ত খুঁড়ছিল, যার ভেতরে একটা ছোট্ট পুটলি সে ফেলেছিল। আর এরপর সে তার কাছে থাকা থলি থেকে বের করে নিয়ে আসে একটা সাপ। মৃত এই সাপের মুখ থেকে সে বের করে নিয়ে আসে বিষাক্ত দুটো দাঁত এবং সেটা ফেলে দেয় ওই গর্তের ভেতরে। আর এরপর সে নিজের রক্ত দিয়ে রিচুয়াল করতে আরম্ভ করে। এখানে তার মন্ত্র থেকে আমরা বুঝতে পারি সে মূলত এই রিচুয়াল করছিল নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। ইতিমধ্যে তার সাথে যা কিছু হয়েছে তাতে সে অনেক বেশি ভীত অবস্থায় রয়েছে। সে আর কোনোভাবেই চায় না তার পরিবার আবারও কোনো নতুন কালো জাদুর মুখে পড়ুক। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং বাড়ির ভেতরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এত বছর পর আন্দি এবং দিনাকে আমরা দেখতে পাই। আন্দির পড়াশোনা কমপ্লিট, সে এখন চাকরি করছে, তার বিয়েও হয়ে গিয়েছে। তার স্ত্রীর নাম রানী। এদিকে দিনা তখন আইন বিভাগ নিয়ে পড়াশোনা করছিল। এখানে আমরা দেখতে পাই আন্দি এবং রানীর মধ্যে খুব মিষ্টি একটা সম্পর্ক ছিল, যা দেখে দিনা বলে যে তাদের দুজনকে একসাথে দেখলে তার বাবা মায়ের কথা মনে পড়ে যায়। এখানে আন্দি দিনাকে বলে সে ল নিয়ে না পড়াশোনা করে বরং তার সাথে তাদের বাবার রেখে যাওয়া বিজনেসে যোগ দিতে পারে। এই নিয়েই দুই ভাই বোন কথা বলছিল, এমন সময় হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে শ্রী। ঢুকেই সে ড্রয়িং রুমে ঝুলানো একটা পুটলি চেক করে যে সেখানে বেজোর সংখ্যক ফুটা আছে কিনা। তার বিশ্বাস এই কালো দাগ যদি জোর সংখ্যক হয়ে থাকে এর মানে তাদের পরিবারের উপর নতুন করে কোনো বিপদ আসতে চলেছে। 8 বছর আগের মতো ওই রিস্ক সে আর নিতে চাইছিল না। এখানে খাবার খেতে বসার সময় সে লক্ষ্য করে রানী নিজের পেটে হাত দিয়েছে। এখন দিনা এবং আন্দি তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই ঘটনার 8 বছর পার হয়ে গিয়েছে, এখন অন্তত পক্ষে তার এইসব কিছু ভুলে নিশ্চিন্তে জীবন কাটানো উচিত। আন্দি তো আছেই তাদের খেয়াল রাখার জন্য। তবে শ্রী এইসব কথার কোনো উত্তর না দিয়ে বরং রানীকে সরাসরি জিজ্ঞাসা করে যে তার ওজন বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে, সে কি প্রেগনেন্ট। একথার কোনো উত্তর দিতে পারে না রানী। উত্তরে আন্দি বলে যে এরকম কোনো কিছুই না, যার প্রতি উত্তরে স্ত্রী বলে যে তারা যেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ব্যস্ততা না দেখায়। যা শুনে একটু অবাক হয় আন্দি। সেই ব্যাপারে প্রশ্ন করলে এর কোনো উত্তর দেয় না স্ত্রী। এখন খাওয়া শেষে দিনা বেরিয়ে যায় কলেজের জন্য। আন্দি যাচ্ছিল তার আখের খেতে। ওই সময় রানী তাকে বিদায় জানাতে আসলে আবারও স্ত্রী লক্ষ্য করে রানী তার পেটে হাত দিচ্ছে। সে অদ্ভুতভাবে রানীর পেটের দিকে তাকিয়েছিল, যা দেখে রানীও একটু অস্বস্তি বোধ করে। স্ত্রীর এখানে মনের মধ্যে অস্বস্তি লাগছিল, তাই সে একজন শামানের কাছে যায়, যে ওই ঘটনার পর থেকে তাকে সাহায্য করেছিল তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। লোকটি এখানে জানতে চায় তার বাড়িতে সুরক্ষার যে চার্ম সে দিয়েছিল সেটা ঝোলানো আছে কিনা। উত্তরে স্ত্রী হ্যাঁ বললে লোকটি বলে তাহলে সে শুধু শুধু কেন এত চিন্তা করছে। প্রতি উত্তরে স্ত্রী বলে তার মনের ভেতরে কোনো এক অশান্তি লাগছে। তখন কিয়াই একটা ঠান্ডা পানির ভেতরে কিছু একটা দিয়ে দেয়, সাথে সাথে সেটা ফুটতে আরম্ভ করে। তখন সে স্ত্রীকে প্রশ্ন করে যে সে যেন চিন্তা করে দেখে যা কিছু শুরু হয়েছিল তা আদৌ শেষ হয়েছে কিনা। একথা শুনেই স্ত্রী চিন্তায় পড়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই আন্দির আখের ক্ষেতে আগুন লেগে গিয়েছে, ফলে অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, অনেক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে। এদিকে বাড়িতে আচমকা তাদের নানা নানির ছবির যে ফ্রেমটি সেটা নিচে পড়ে ভেঙে যায়। রানী সেটা তুলতে গেলে তখনই বাড়িতে প্রবেশ করে শ্রী। বাবা মায়ের ছবির ফ্রেম এভাবে পড়ে ভেঙে যাওয়ায় শ্রী চিন্তায় পড়ে যায়। তখনই সে তার বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে অপর পাশ থেকে কেউই কল রিসিভ করছিল না, ফলে তার চিন্তা আরও বেশি বেড়ে যায়। ওই রাতের বেলাও সে বারবার তার বাবা মাকে কল করছিল, তবে কেউই রিসিভ করছিল না। এখানে আন্দি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু শুধুই চিন্তা করছে, হতে পারে নানা নানি ব্যস্ত আছে বা তাদের টেলিফোন নষ্ট হয়ে গিয়েছে। সে যেন এসব নিয়ে চিন্তা না করে খাবার খেতে আসে। স্ত্রী এই কথা না মানলে এবার আন্দি একটু রেগে যায়।
সে বলে যে সে কি তাদেরকে শান্তিতে জীবনযাপন করতে দিবে না। এই কথাতে স্ত্রীও অনেক কষ্ট পায়। সে সেখান থেকে উঠে রুমে চলে যায়। কিছুক্ষণ পর দিনা তার জন্য চা বানিয়ে নিয়ে তার রুমে যায়, যেখানে সে দেখতে পায় স্ত্রী মন খারাপ করে জানালার বাইরে দেখছে। বাইরে সে একটা অফারিংয়ের থালি রেখেছিল, সেটাই সে দেখছিল। দিনা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে নিশ্চয়ই তাদের নানা নানি সুস্থ থাকবে, ভালো থাকবে, সে যেন তাদের জন্য দোয়া করে। এই কথা বলে সে চা রেখে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পাই স্ত্রীর মন তবুও মানছিল না। এখন এর পরবর্তী দৃশ্যেই আমরা স্ত্রীকে দেখতে পাই যে কিনা তার মায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। সে বাড়ির মেন দরজায় গিয়ে নক করে, তবে কেউই দরজা খোলে না। তখন স্ত্রী লক্ষ্য করে দরজা তো আগে থেকেই খোলা। সে ভেতরে ঢুকে তার বাবা মাকে ডাকতে থাকে, তবে কেউ কোনো সাড়া দেয় না। পাশের টেবিলেই ছিল গরম গরম চা এবং নাস্তা, অর্থাৎ একটু আগেই কেউ এই চা বানিয়েছে। সে বাবা মাকে ডাকতে ডাকতে ভেতরের দিকে যেতে থাকে। ঠিক তখনই সে চেয়ারের পাশে রক্ত দেখতে পায়। সে কিছু বুঝে উঠবে তার আগেই বেডরুম থেকে বিকট আওয়াজ হয়ে ওঠে। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল, যা দেখে এবার স্ত্রী সেদিকে এগিয়ে যায়। আবারও বেডরুম থেকে আওয়াজ ভেসে আসে। সে সেদিকে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় বেডের উপর গলা কাটা অবস্থায় পড়ে আছে তার মায়ের লাশ। সে এটা দেখে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় পিছে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে তার বাবা, যার কপালে একটা কুড়াল পোতা ছিল, অর্থাৎ সেও খুব শীঘ্রই মরতে চলেছে। সে এখানে স্ত্রীকে ডাকতে থাকে। স্ত্রী তার দিকে এগোতে যাবে, ঠিক তখনই পিছ থেকে তার মায়ের হাত এগিয়ে আসে এবং তাকে টেনে বিছানার সাথে লাগিয়ে নেয়। আচমকাই এত ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় স্ত্রীর। এমনিতেই সে এত বেশি চিন্তিত ছিল, এর উপর আবার এই স্বপ্ন। সে একদমই ভেঙে পড়ে এবার। এদিকে পরদিন সকালে তাকে কোনো কিছু না বলেই আন্দি এবং রানী চলে যায় চেক আপ করতে। সেখানে সে জানতে পারে রানী অলরেডি 2 মাসের প্রেগনেন্ট। এই ব্যাপারটা জেনে তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। তারা অপেক্ষাই করতে পারছিল না যে কখন বাড়িতে ফিরে তারা স্ত্রী এবং দিনাকে এই খুশির সংবাদ দিবে। আন্দির মনে হচ্ছিল এই সংবাদ পেলে তার মায়ের মন ভালো হয়ে যাবে। ঠিক তখনই সে রাস্তার মোড়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যাকে দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। এখন বাড়িতে পৌঁছে সে সবার আগে স্ত্রীকে এই সুসংবাদ জানাতে চাইছিল, তবে স্ত্রী তো চিন্তিত হয়ে বসেছিল। দিনার মাধ্যমে তারা জানতে পারে যে স্ত্রীর বাবা কল করেছিল এবং জানিয়েছে স্ত্রীর মার অবস্থা একদমই ভালো না, তাই তাদেরকে এক্ষুনি যেতে হবে তাদের নানা বাড়ি। তাই আন্দি, দিনা এবং রানী ঠিক করে যে তারা এই সুসংবাদের কথা স্ত্রীকে পরে জানাবে। এখন তারা 4 জন রওনা দেয় স্ত্রীর বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে। ওই সময় আমরা তাদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ঝুলিয়ে রাখা ওই পুটলিটি নিচে পড়ে গিয়েছিল এবং তার উপর আরও একটা কালো দাগ ভেসে উঠেছিল, অর্থাৎ এখন এটা জোর হয়ে গিয়েছে। এর মানে স্ত্রীর পরিবার আর একদমই নিরাপদ নয়। এই ব্যাপারে কোনো কিছু না জানা স্ত্রী তার পরিবারকে নিয়ে পৌঁছে যায় তার বাবা মায়ের কাছে। বাবা তাদেরকে দেখে দরজা খুলে বাইরে বের হয় এবং সকলকে একে একে ওয়েলকাম জানায়। ভেতরে প্রবেশ করে স্ত্রী তার মায়ের ফ্যাকাশে চেহারা দেখে দুঃখ প্রকাশ করে, কেননা সে অনেক বছর হয়েছে তার বাবা মায়ের কাছে আসে না। তার মা তাকে এইসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং খাবারের টেবিলে আসতে বলে। বাড়ির সব পর্দাগুলো দেওয়া ছিল, যা দেখে স্ত্রী পর্দাগুলো সরিয়ে দিতে থাকে। ঠিক তখনই সে লক্ষ্য করে টেবিলে চা এবং নাস্তা রয়েছে, একদম সেইভাবে যেভাবে সে স্বপ্নে দেখেছিল। পার্থক্য শুধু এটুকুই যে খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে, মনে হচ্ছে অনেকদিন যাবৎ এখানেই ফেলে রাখা। স্ত্রী এসব নিয়ে ভাবতে ভাবতেই খাবারগুলো নিয়ে রান্নাঘরে যায়, যেখানে তার মা খাবার গরম করছিল এবং বাবা চলে যাচ্ছিল বাইরে থাকা গ্যারেজের দিকে। তখনই আন্দি তার নানির রান্নার প্রশংসা করতে করতে রানীকে নিয়ে সেখানে আসে এবং চমকে যায় বিচ্ছিরি গন্ধে। রান্নাঘরে সব খাবার পচে গিয়েছিল, এমনকি সব খাবারে পোকা বইছিল। দিনাও সেখানে আসে এবং লক্ষ্য করে তার নানি চুলা না জ্বালিয়েই রান্না করছে। সে এই কথা স্ত্রীকে বললে স্ত্রী মনে করে তার মায়ের অসুস্থতার জন্যই হয়তো বা এমন কিছু হচ্ছে, তাই সে তার মাকে আন্দির সাথে ভেতরে রেস্ট নিতে পাঠিয়ে দেয়। তখনই সে লক্ষ্য করে চুলার উপর কাঁচা মাংস পানির ভেতরে রয়েছে, তাও দেখে মনে হচ্ছে অনেক দিন যাবৎ। ফলে সে দিনা এবং রানীকে বলে তাকে সাহায্য করতে পুরো রান্নাঘর ক্লিন করতে। তারা 3 জন মিলে কাজে লেগে পড়ে।
এদিকে আন্দি নানিকে তার রুমে বসিয়ে দেখতে পায় সেখানে এমব্রয়ডারির কাজ করা রয়েছে। এই ব্যাপারে নানির সাথে কথা বললে সে যেন কোনো কিছু বুঝতেই পারছিল না। এখানে আমরা জানতে পারি তার নানির ভুলে যাওয়া রোগ ছিল, এমনকি এই মুহূর্তে সে তো আন্দিকেও চিনতে পারছিল না। ব্যাপারটা তাদের পুরো পরিবারই জানতো, তাই তারা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে রান্নাঘর পরিষ্কারের সময় ফ্রিজ খুলতেই প্রচণ্ড বমি চলে আসে রানীর, কেননা ফ্রিজের ভেতরেও খাবার সব পচে গন্ধ হয়ে গিয়েছে। তাকে সামলাতে তার পিছ চলে যায় আন্দি। এদিকে শ্রী সব ময়লাগুলো দিনাকে দিয়ে দেয় বাইরে ফেলার জন্য। সে যখন ডাস্টবিনে এটা ফেলছিল ঠিক তখনই একটা বিড়ালের ডাকের আওয়াজ শুনতে পায় সে, এবং সেটাকে নিজের কাছে ডেকে আদর করতে থাকে। ঠিক তখনই পাশে থাকা গ্যারেজের ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। সে জানতো তার নানা সেখানে গিয়েছে, তাই বিড়ালটাকে কোলে নিয়ে সে নানাকে ডাকতে থাকে। সে ভেতরে যেতে চাইছিল, তবে তার নানা অল্প একটু দরজা খুলে তাকে বলে ভেতরের অবস্থা ভালো না, সে যেন ভেতরে না আসে। ফলে দিনাও আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতের বেলা তারা সকলে একসাথে খাবার খেতে বসেছিল। আন্দি এখানে তার ছোটবেলার কিছু স্মৃতিচারণ করতে থাকে, যে সে তার নানা নানির সাথে কতটা দুষ্টুমি করত। সকলে এই সকল ঘটনা শুনে হাসলেও নানা নানির মুখে কোনো রকম হাসি ছিল না। তারা খুব অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকিয়েছিল, আর এরপর তারা আচমকা খুবই অদ্ভুতভাবে একে অন্যের দিকে তাকিয়ে হেসে ওঠে। রাতের বেলায় এই ব্যাপারটা নিয়ে শ্রী এবং দিনা কথা বলছিল। শ্রীর মতে তার মা বাবার বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। দিনার মতে তারা এখানে কিছুদিন থেকে তাদের খেয়াল রাখতে পারবে, এই ব্যাপারে খুব একটা চিন্তা করার দরকার নেই। ওই রাতে বেডরুমে তাদের দুজনকে আমরা ঘুমানো অবস্থায় দেখতে পাই। আচমকাই ঘুমের মাঝে তাদের দুজনের শরীর হাওয়ায় ভাসতে আরম্ভ করে। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় রানীর। তার পানির পিপাসা লেগেছিল। যেহেতু আন্দি ঘুমিয়েছিল তাই সে নিজেই চলে যায় রান্নাঘরের ফ্রিজ থেকে পানি আনতে। ঠিক তখনই সে দেখতে পায় নানি একা একা হেঁটে চলে যাচ্ছে। রানী তাকে ডাকতে ডাকতে তার পিছে যায়। সে মেন দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছিল, তবে রানী বের হওয়ার আগেই তার কাঁধে হাত রাখে নানা। সে তাকে বলে যে তাদের নানির ঘুমের মাঝে হাঁটার অভ্যাস আছে, সে নিজেই তার খেয়াল রাখবে। একথা বলে সে বেরিয়ে যায়। রানী তখন জানালার ফাঁকা দিয়ে বাইরে দেখতে পায় নানা গিয়ে নানির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে পড়েছে এবং খুব অদ্ভুতভাবে তার দিকে ঘুরে তাকিয়েছে। রানী কিছু না বলেই ভেতরে চলে যায়। ওই সময় তাদের দুজনকে আমরা ওই গ্যারেজের দিকে হেঁটে যেতে দেখতে পাই। এখন সকালে ঘুম থেকে উঠে দিনা তার পোষা বিড়ালটিকে খুঁজতে আরম্ভ করে, তবে সে সেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ওই সময় গোসল করে বের হতেই শ্রী দেখতে পায় ডাস্টবিনে একটা স্যানিটারি ন্যাপকিন পড়ে আছে। ফলে সে ভাবতে থাকে এটা কার। তখনও পর্যন্ত রানী ঘুমাচ্ছিল। তার ঘুম ভাঙতেই সে আচমকা নিজের সামনে নানিকে দেখতে পায়। ফলে সে ঘাবড়ে যায় এবং নানির কাছে ক্ষমা চায় এত বেলা পর্যন্ত ঘুমানোর জন্য। নানি ও রানীকে বাইরে আসতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে বিড়ালকে খুঁজে না পেয়ে দিনা এই ব্যাপারটা শ্রীকে গিয়ে বলে, যদিও শ্রী এই ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দেয় না, বরং তাকে জিজ্ঞাসা করে যে তার শরীর খারাপ কিনা। উত্তরে দিনা না বললে সে মনে করে ওই স্যানিটারি ন্যাপকিন হয়তো বা রানীর, ফলে সে হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু এই কথা শুনে দিনা উল্টে চিন্তায় পড়ে যায়, কেননা সে তো জানতো রানী প্রেগনেন্ট। এদিকে রানী মনমরা হয়ে আয়নার সামনে বসেছিল। তখন সেখানে আন্দি আসে এবং তাকে বলে যে সে তাকে মন ভালো করার জন্য বাইরে ঘুরতে নিয়ে যাবে। সে যেন তৈরি হয়ে নেয়। এদিকে শ্রী বাইরে কাজ করছিল, তখন দেখতে পায় যে তার বাবা কুড়াল হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তার বাবা বলে যে জঙ্গলে তার কিছু কাজ আছে। শ্রী তার সাথে যেতে চাইলে সে তাকে নেয় না। এদিকে আন্দি নানির কাছ থেকে পারমিশন নিয়ে রানীকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। নানি তাকে বলে দ্রুত ফিরে আসতে, দুপুরের খাবার তারা একসাথে খাবে। অন্যদিকে দিনা চাল কিনতে গিয়েছিল। দোকান থেকে বের হতেই সে দেখতে পায় তার নানা কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সে তাকে ডাকছিল, তবে নানা কোনো সাড়া শব্দ দেয় না, যে কারণে দিনা তার পিছু করতে থাকে। সে তার পিছু পিছু জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে সে সাময়িক সময়ের জন্য তার নানাকে হারিয়ে ফেলে। দৃশ্য চলে যায় আন্দির কাছে। আন্দি রানীকে নিয়ে ঘোরাঘুরি করছিল। সে তাকে নিয়ে সেই স্থানে চলে আসে যে স্থানে সে একবার হানুমকে নিয়ে এসেছিল। সে রানীকে বলে যে সে এই জায়গাটায় প্রায়ই আসতো। কিছুদিন ধরে রানীর সাথে যা কিছু ঘটছিল তা নিয়ে রানী অলরেডি চিন্তায় ছিল।
যে কারণে সে এবার আন্দিকে প্রশ্ন করে যে আন্দি তাকে একবার বলেছিল যে তাদের বাবা কালো জাদুর কারণে মারা গিয়েছে, কিন্তু কিভাবে কি হয়েছিল তা সে বলেনি। এবার আন্দি তাকে প্রথমে প্রমিস করায় যে সে এখন তাকে যা কিছু বলতে যাচ্ছে এর কারণে যেন রানীর মন তার পরিবার থেকে ঘুরে না দাঁড়ায়। রানী এই ব্যাপারে প্রমিস করে। এরপর আন্দি বলতে আরম্ভ করে কাফির 1-এর কাহিনী, যেটা আমি আগেই এক্সপ্লেন করেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গল্পের বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন। আন্দি এখানে রানীকে খুলে বলে যে কিভাবে শ্রী তার বেস্ট ফ্রেন্ড লায়লাকে ধোঁকা দিয়েছিল যখন লায়লা প্রেগন্যান্ট ছিল। কালো জাদুর মাধ্যমে সে লায়লার বাচ্চার বাবাকে নিজের করে নিয়েছিল। আর এই ঘটনার 20 বছর পর লায়লা এবং তার মেয়ে হানুম ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। কালো জাদুর মাধ্যমে সে প্রথমে আন্দির বাবা রহমাতকে শেষ করে দিয়েছিল, আর এরপর পড়ে গিয়েছিল তাদের পরিবারের পিছে। আন্দি এখানে হানুমের ব্যাপারে তাকে খুলেও বলে যে হানুম তার সাথে ভালোবাসার নাটক করেছিল। পরবর্তীতে নিজের পরিবারকে বাঁচানোর জন্য আন্দি হানুম এবং লায়লার গায়ে আগুন ধরিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিল। সে যখন এই গল্পগুলো বলছিল তখন বারবার লেকের অপর পাশ থেকে কারোর হাসির আওয়াজ ভেসে আসছিল। এক পর্যায়ে আন্দি তো সেখানে হানুমকেও দেখতে পায়, যে পরক্ষণেই সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তাই তো আন্দি আর দেরি না করে রানীকে নিয়ে সেখান থেকে রওনা হয়। এদিকে জঙ্গলের মাঝে তখনও পর্যন্ত নানাকে খুঁজছিল দিনা। এক পর্যায়ে সে জঙ্গলের গহীনে নানাকে খুঁজে পায়, যে প্রায় উলঙ্গ অবস্থায় ছিল। সারা গায়ে তার রক্ত মাখা ছিল। সে ওই কুড়াল দিয়ে নির্মমভাবে কিছু একটাকে কোপাচ্ছিল। এক পর্যায়ে সে ভয়ানকভাবে ঘুরে তাকায় দিনার দিকে, যা দেখে দিনা ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে বাড়িতে স্ত্রী কাজ করার সময় শুনতে পায় তার মা বিড়বিড় করে কিছু একটা বলছে, ঠিক মন্ত্রের মতো করে, যার মানে দাঁড়ায় পূর্ণিমার রাতে মৃতরা জেগে উঠবে। স্ত্রী তার সাথে কথা বলতে এগিয়ে গেলে তখনই বাড়ির ভেতরে দৌড়ে প্রবেশ করে দিনা। স্ত্রী তখন তার মাকে জিজ্ঞাসা করে সে কি করছে, যার প্রতি উত্তরে তার মা কড়াইয়ের ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসে মৃত বিড়ালের শরীর। এটা দিনার ওই বিড়ালটি ছিল, যেটা স্ত্রীর মা রান্না করছিল। এটা দেখাতে দেখাতেই স্ত্রীর মা নিজের কাপড় নষ্ট করে ফেলে, যে কারণে স্ত্রী তাকে নিয়ে যায় ওয়াশরুমে পরিষ্কার করাতে, যেখানে সে দেখতে পায় তার মায়ের পিঠে ঘায়ে ভরে গিয়েছে। এই ক্ষত কোথা থেকে হলো, কবে হলো, এই ব্যাপারে স্ত্রী কিছুই জানতো না, যে কারণে তার মায়ের জন্য ভীষণ খারাপ লাগতে থাকে। সে প্রমিস করে সবটা একটু সামলে সে তার মাকে দ্রুতই হসপিটালে নিয়ে যাবে। এদিকে দিনার তো ভীষণ কষ্ট হচ্ছিল ওই বিড়ালটির জন্য। সে বিড়ালটিকে দাফন করে দেয়। এমন সময় সে দেখতে পায় তার নানা জঙ্গল থেকে ফিরে এসেছে, তার হাতে একটা পলিথিন, যেটা নিয়ে সে যাচ্ছে ওই স্টোরেজ রুমে। দিনা তার পিছু পিছু স্টোরেজ রুমে যাওয়ার চেষ্টা করে, তবে তার আগেই তার নানা বেরিয়ে আসে এবং তাকে এখানে একা একা থাকতে নিষেধ করে, ভেতরে যেতে বলে। নানা এবং নানির এই ব্যবহারগুলো দিনার কাছে বেশ অদ্ভুত লাগছিল, তাই সে ওই রাতে এই ব্যাপারটা স্ত্রীকে বলে। স্ত্রীর মনে হচ্ছিল তার বাবা মায়ের হয়তো বা ডিমেনশিয়া হয়েছে, তবে দিনার এমনটি মনে হচ্ছিল না। সে অতীতের কথা বললে স্ত্রী বলে অতীতের বিষয় না টানতে। সে অনেক কষ্টে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, ফলে দিনাও আর কথা বাড়ায় না। তবে ওই সময় তাদের দিকে বাড়ির বাইরে থেকে কেউ একজন নজর রেখেছিল। যাক, এখন আমরা আন্দিকে দেখতে পাই। রানীর ডাকে সাড়া দিয়ে সে পাশে ফিরতেই চমকে ওঠে, কেননা সেখানে শুয়েছিল হানুম। ঘাবড়ে গিয়ে আন্দি অন্যদিকে ঘুরে শোয়। তখন কাঁধের উপর হাত রেখে পিছ থেকে কেউ একজন বলে ওঠে সে হানুম। তবে পিছে ঘুরতেই দেখা যায় সেখানে তো রানী বসেছিল। এই ঘটনায় আন্দি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তবে সে এটা রানীকে বুঝতে দেয় না। এদিকে রাতের বেলা বাবা মাকে চেক করতে যায় শ্রী। তারা তখন নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তবে শ্রী চলে যাওয়া মাত্রই তারা আচমকাই উঠে বসে এবং অদ্ভুতভাবে বসে থাকে। এখন ওই রাতে মাঝরাতের দিকে দিনার ঘুম ভেঙে যায় কিছু মন্ত্র উচ্চারণের শব্দে, যেটা আমরা আগেও শুনেছিলাম যে পূর্ণিমার দিন মৃতরা জেগে উঠবে। তাই তো দিনা খুঁজতে থাকে এই আওয়াজ কোথা থেকে আসছে। এমন সময় পিছ থেকে তার নানিকে আমরা বেরিয়ে যেতে দেখতে পাই। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে দিনাও সেদিকে দৌড়ে যায়। মেন দরজা খুলতেই সে দেখতে পায় ওই স্টোরেজ রুম থেকে এই মন্ত্রের আওয়াজ ভেসে আসছিল। তাই সে এটা দেখার জন্য সেখানে চলে যায়। তবে ওই স্টোরেজ রুমের দরজা বন্ধ ছিল, তাই তো কাঠের ফাঁকা দিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে।
সে তার নানাকে দেখতে পায় যে কিনা কারোর সামনে ঝুঁকছিল এবং এই মন্ত্র পড়ছিল। হঠাৎই সে গায়েব হয়ে যায়। পিছ থেকে আওয়াজ ভেসে আসে। সে দেখার জন্য সেদিকে এগিয়ে যেতেই চমকে ওঠে। তার সামনে তার নানা দাঁড়িয়েছিল, যার হাতে ছিল একটা কুড়াল। সেই কুড়াল নিয়ে দিনার পিছু করতে শুরু করে। দিনাও প্রাণ বাঁচাতে ছুটে চলে যায় বাড়ির ভেতরে। ভেতরে ঢুকেই সে দরজা বন্ধ করে দেয়। তখন অপর পাশ থেকে অনবরত তার নানা নক করেই যায়। কিছুক্ষণ পর এই নক করার আওয়াজ বন্ধ হয়ে যায়। দিনা বাইরে চেক করে, সেখানে কেউই ছিল না। সে নিশ্চিন্তে যখনই ঘুরে তাকায় তখনই চমকে ওঠে। তার পিছে দাঁড়িয়ে ছিল তার নানা। সে তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, সে এখানে কি করছে, এত রাতে কেন উঠেছে। উত্তরে দিনা বলে সে পানি খেতে উঠেছে। একথা বলে সেখান থেকে চলে যায়। এখন ওই একই রাতে রানী এবং আন্দি ঘুমিয়েছিল। হঠাৎই রানীর ঘুম ভেঙে যায় কিছু ঘুমপাড়ানি গান শুনে। চোখ মেলতেই সে দেখতে পায় পাশে বসে আছে নানি, যে কিনা অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসে ওই ঘুমপাড়ানি গান গাইতে গাইতে। সে এখানে রানীর পেটে হাত বুলাতে থাকে, যা দেখে রানীর গলার পানি যেন শুকিয়ে যায়। সে কি করবে, কিভাবে আন্দিকে ডাকবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন এভাবেই ওই রাতটা কেটে যায়। পরদিন সকালে দিনা এই সকল কিছুর ব্যাপারে স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে। তবে স্ত্রীর তখনও পর্যন্ত মনে হচ্ছিল এই সব কিছু ডিমেনশিয়ার জন্যই হচ্ছে। কালো জাদুর কোনো বিষয়ে সে আর মাথা ঘামাতে চাইছিল না। এই 8টা বছর সে নিজেকে একদমই সময় দিতে পারেনি এই কালো জাদুর কথা ভাবতে ভাবতে। যেমন স্ত্রী দিনার কথায় গুরুত্ব দেয় না, ঠিক তেমনই আন্দি রানীর কথায় গুরুত্ব দেয় না। রানী এখানে আর এক মুহূর্ত থাকতে চাইছিল না। তবে আন্দির মতে যে এই সব কিছু শুধুমাত্র তার নানা নানির অসুস্থতার জন্য হচ্ছে। তবে রানীও বেশি ভাবছে, তার নানা নানি কখনোই রানীর কোনো ক্ষতি হোক এটা চাইবে না। এইসব বলেই সে রানীকে বোঝাতে থাকে। রানীও তাই রাগ করে কাঁদতে কাঁদতে ভেতরে চলে আসে। সে এবার এই সব কিছু দিনাকে খুলে বলবে বলে ঠিক করে। দিনার সাথেও তো অদ্ভুত কিছু ঘটছিল। এখন তাদের দুজনকে এইভাবে কথা বলতে দেখে নানা নানি এবং অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। ওই সময় আবার মেন গেটের কাছে একজন পোস্টম্যান আসে, যাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রী তার কাছে এগিয়ে যায়। লোকটি এখানে চিঠিটি দেওয়ার সময় জানায় সে কিছুদিন আগে এই চিঠিটি ডেলিভারি করতে এসেছিল। তবে তখন বাড়িতে কেউই ছিল না। শ্রীর মতে এটা তো সম্ভবই না, কারণ তার বাবা মা বাড়ি ছেড়ে তো কোথাও যাওয়ার মতো সুস্থই না। তখন ওই লোকটি জানায় যে সেদিন সে বাড়িতে নক করেছিল, জানালায়ও নক করেছিল, বাড়ির ভেতরে কেউই ছিল না। যা শুনে স্ত্রী একটু অবাক হয়। সে তখনই চিঠিটা নিয়ে তার বাবা মায়ের ঘরে যায়, তবে সেখানে কেউই ছিল না। এই ব্যাপারে জিজ্ঞাসা করতে সে দিনা এবং রানীর কাছে যায়, তবে তারাও জানতো না যে নানা নানি কোথায় গিয়েছে। তখনই সেখানে আন্দি আসে, তারও কোনো ধারণা নেই, যে কারণে স্ত্রী চিন্তায় পড়ে যায়। তখন দিনার মনে পড়ে যায় সে একবার নানাকে জঙ্গলের মাঝে যেতে দেখেছিল। তার মনে হচ্ছিল নানা নানি হয়তোবা সেখানেই গিয়েছে। তাই বাকিরাও তার সাথে মিলে জঙ্গলের মাঝে স্ত্রীর বাবা মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আন্দি রানীকে বলেছিল বাড়িতে থেকে রেস্ট নিতে, তবে বাড়িতে একা থাকতে তো রানী ভীষণ ভয় পাচ্ছিল, যে কারণে সেও তাদের সাথেই এসেছিল। খুঁজতে খুঁজতে দিনা তাদের সকলকে জঙ্গলের ওই স্থানে নিয়ে আসে যেখানে সে তার নানাকে দেখেছিল। সেখান থেকে বিচ্ছিরি দুর্গন্ধ আসছিল। এগিয়ে যেতেই তারা দেখতে পায় সেখানে ছাগল মরে পড়ে আছে। তবে এই ছাগলগুলোর ব্যাপারে অদ্ভুত বিষয় হলো তাদের কারোরই মাথা ছিল না, অর্থাৎ কেউ মাথাটি কেটে নিয়ে গিয়েছে। দিনা নিশ্চিত ছিল এই সব কিছু নানা করেছে, তবে আন্দি এখনো পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত না। তারা কথা বলছিল, এরই মাঝে রানীর শরীর খারাপ হওয়ায় সে এক পাশে চলে যায়। তখনই সে ঝোপঝাড়ের মাঝে জারোর আত্মাকে দেখতে পায়, যাকে আমরা কাফির 1-এ দেখেছিলাম। রানী ভয় পেয়ে গিয়েছিল, এমন সময় আন্দি চলে আসায় জারোর আত্মা গায়েব হয়ে যায়। এখন সারাদিন ধরে শ্রী তার বাবা মাকে খুঁজে না পেয়ে সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে আসে। তখনই সে বাইরে থেকে দেখতে পায় ঘরের ভেতরে আলো জ্বলছে, এর মানে তার বাবা মা ফিরে এসেছে। সে আরো বেশি অবাক হয় যখন সে ভেতরে প্রবেশ করে তার বাবা মাকে নিশ্চিন্তে ডান্স করতে দেখতে পায়। তবে অদ্ভুত ব্যাপার হলো তাদের পায়ে প্রচণ্ড নোংরা কাদা লেগেছিল। দেখে মনেই হচ্ছিল যে তারাও জঙ্গল থেকে এসেছে। শ্রী মাকে নিয়ে যায় পা পরিষ্কার করিয়ে দিতে এবং তাকে বলে এইভাবে বের না হতে। তাদের ভীষণ চিন্তা হয়। সে তার মায়ের কাছে জানার চেষ্টাও করে যে তারা কোথায় গিয়েছিল, তবে তার মা কোনো রকম উত্তর দেয় না, বরং সে অদ্ভুতভাবে আয়নার দিকে তাকায়। এদিকে বাইরে বসে একই কথা জিজ্ঞাসা করছিল আন্দি তার নানার কাছে।
তবে তার নানাও কোনো রকম উত্তর দিচ্ছিল না। এরই মাঝে নানি সেখানে আসে। সে গিয়েই রানীর পাশে দাঁড়ায় এবং তাকে বলে তার নিজের দিকে খেয়াল রাখা প্রয়োজন, তা না হলে তার পেটের সন্তান সুস্থ থাকবে কিভাবে। একথা শুনে অবাক হয়ে যায় শ্রী। সে এবার রানীকে জিজ্ঞাসা করে সে কি সত্যিই প্রেগনেন্ট। রানী কিছু বলার আগেই আন্দি তাকে বলে যে সে তাকে সারপ্রাইজ দিতে চাইছিল, তবে সঠিক সময় পায়নি। যা শুনেই এবার শ্রী প্রচণ্ড রেগে যায়। রাগের মাথায় সে বলতে থাকে তাদের আগেই বলা উচিত ছিল, যেন সে এই খবরে খুশিই না। তার মাও এখানে তাকে প্রশ্ন করে এই খবরে কি সে খুশি না। এখন এটা ভেবেই রানী অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে রুমে গিয়ে কাঁদছিল। আন্দি তাকে বোঝায় শ্রীর মনে হয়তোবা অন্য কিছু চলছে, তা না হলে সে কখনোই এরকম রিয়্যাক্ট করত না। অন্যদিকে দিনা চলে যায় সরাসরি শ্রীকে এই ব্যাপারে প্রশ্ন করতে যে সে এরকম ব্যবহার কেন করল এত খুশির একটা সংবাদ শুনে। শ্রী এখানে কোনো কথার উত্তর দিতে পারে না। আমরা বুঝতে পারি সে কোনো কিছু জানতো বা কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিল। দৃশ্য চলে যায় আন্দির কাছে। সে ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছিল। তখনই পিছ থেকে হানুমের গলা শোনা যায়, ফলে সে চমকে ওঠে। আয়নার ভেতরে সে নিজের পেছনে হানুমকে অদ্ভুতভাবে হাসতে দেখতে পায়, তবে বাস্তবে পিছে ঘুরতেই সেখানে কেউই ছিল না। আন্দি অনেকটা ঘাবড়ে গিয়েছিল, তাই সে দ্রুত নিজের ঘরে ফিরে যেতে যায়। ঠিক তখনই পাশের ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। আন্দি দেখার জন্য সেদিকে এগিয়ে যায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় তার নানা নানির ঘরে তারা নেই। তখনই সে লক্ষ্য করে স্টোর রুমে কেউ একজন চলাফেরা করছে। আলোর ভেতরে ছায়া দেখা যাচ্ছে, তাই সে এবার স্টোর রুমটা চেক করার জন্য সেদিকে চলে যায়। সেখানে গিয়ে সে ওই মন্ত্রের উচ্চারণের আওয়াজ শুনতে পায়। এক নাগারে তার নানা নানি এই মন্ত্র পড়েই চলেছিল। দরজা বন্ধ ছিল, তাই সে এবার দিনার মতো করে কাঠের ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করে। ঠিক তখনই সে দেখতে পায় তার নানা নানি উলঙ্গ অবস্থাতে কাউকে সেজদা করছে, আর এরপর হঠাৎ করেই তাদেরকে দেখা যায় না। আচমকাই সে দেখতে পায় তারা দুজন কাঁচা নাড়ি ভুড়ি খাচ্ছে, যেন তারা কোনো মানুষই না। এটা দেখে আন্দি ঘাবড়ে যায়। ঠিক তখনই ক্যানে পা লাগার কারণে আওয়াজ হয়ে ওঠে। ভেতর থেকে তার নানা নানি সতর্ক হয়ে যায়। আন্দিও ভয় পেয়ে দ্রুত চলে যায় ঘরে। অন্যদিকে একই রাতে স্ত্রীর ঘুম ভেঙে যায় কিছু আওয়াজ শুনে। সে দরজা থেকে বের হতেই সেখানে কাউকেই দেখতে পায় না। সে ঘরে ফিরে আসতে যাবে, ঠিক তখনই তার পেটে কেউ একজন হাত রাখে। কিছু সময়ের জন্য তার মনে হয় রেহমাত ফিরে এসেছে, তবে যখনই তার হুঁশ ফেরে এবং মনে পড়ে যায় যে রেহমাত বেঁচে নেই, তখনই সে প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন রেহমাত তার সামনেই দাঁড়িয়েছিল। সে তাকে বলতে থাকে যে তার কারণেই তার মৃত্যু হয়েছে, তার কালো জাদুর কারণেই আজ তার পরিবারের এই দশা। শ্রী ভয়ে দিনাকে ডাকতে থাকে, তবে দিনা তো গভীর ঘুমে ছিল। সামনে তাকিয়ে শ্রী দেখতে পায় সেখানে কেউই নেই, বরং রেহমাত তো তার পাশে চলে এসেছিল। শ্রী কি করবে তা বুঝে উঠতে পারছিল না। সে বারবার দিনাকে ডাকছিল। তখনই সে দেখতে পায় দিনার স্থানে চলে এসেছে লেলা। তাকে দেখে শ্রী আরো বেশি ভয় পেয়ে যায়। দুই দিক থেকে দুইজনের কণ্ঠ যেন তাকে ঘিরে ধরে। সে ভয়ে চিৎকার করে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। রান্নাঘরে মজাদার সব খাবার রান্না হচ্ছিল। নানা নানি পাগলের মতো করে রান্না করছিল, যেন তারা নিজেদের হুঁশেই নেই। এদিকে ঘুম ভাঙতেই দিনা দেখতে পায় তার মা ঘরে নেই। টেবিলের উপর রয়েছে একটা চিঠি, যেখানে স্ত্রী লিখে রেখে গিয়েছে যে সে একটা কাজে বাইরে যাচ্ছে আন্দির গাড়ি নিয়ে। তখনই আন্দি সেই রুমে আসে এবং গাড়ির কথা জিজ্ঞাসা করতেই দিনা তার দিকে স্ত্রীর ওই চিঠি এগিয়ে দেয়। তারা বুঝতে পারছিল না যে তাদের মা কোথায় গিয়েছে। আমরা দেখতে পাই তাকে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যেতে, যেখানে তার নাক দিয়ে কালো লিকুইড বের হচ্ছিল। এর কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত দৃশ্য বাড়িতে ফিরে আসে, যেখানে আন্দি, রানী এবং দিনা নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করে। এখানে তারা বুঝতে পারে যে রানী জঙ্গলের মাঝে জারুকে দেখেছিল, সেই সাথে আন্দি হানুমকে দেখেছে। তারা বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে। এরই মাঝে নানি সেখানে চলে আসে এবং তাদেরকে খাওয়ার জন্য ডেকে নেয়। তারা একসাথে খাবার খেতে বসে। ভীষণ ভয় লাগছিল তাদের এই নানা নানির রান্না খেতে, তবে কিছুই করার ছিল না। রানীও এখানে ভয়ে ভয়ে খাবার খায়। এদিকে আমরা স্ত্রীকে দেখতে পাই, যে কিনা বিপদ বুঝে কিয়াইয়ের কাছে এসেছিল। সে কিয়াইকে জানায় যে তার পুত্রবধূ প্রেগনেন্ট, যা শুনে কিয়াই বলে তাহলে তো প্রতিদান দেওয়ার সময় এসে গিয়েছে। প্রত্যুত্তরে স্ত্রী বলে যে সে নিজেকে আত্মত্যাগ করতে চায়
তার পরিবারের যেন কোনো কিছু না হয়। তখনই কিয়ার চোখ পড়ে আয়নার দিকে। সে স্ত্রীকে জিজ্ঞাসা করে সে কি তার বাড়ি থেকে চলে গিয়েছে। স্ত্রী বলে তার বাবা মা অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে তাকে যেতে হয়েছে। তখন কিয়াই বলে যে এটা শয়তানের একটা চাল ছিল, তাকে সুরক্ষিত বাড়ি থেকে বের করার জন্য, অর্থাৎ তার পরিবার এখন মহাবিপদে রয়েছে। আমরা দেখতে পাই স্ত্রীর পরিবারকে, যেখানে দিনা এবং রানী রান্নাঘরে কাজ করছিল। আন্দি এই সুযোগে বাইরে যেতে চাইছিল স্টোর রুমটা চেক করার জন্য। সে তাদেরকে এখানেই থাকতে বলে চলে যায় স্টোর রুমের দিকে। তখন দিনা রানীকে বলে নানা নানি এখন ব্যস্ত রয়েছে। এই সুযোগে সে তাদের রুমটা চেক করতে চায়, তাই রানী যেন কোনো কথা না বলে রান্নাঘরেই থাকে, যাতে করে তারা কিছু টের না পায়। রানী এখানে একা থাকতে ভীষণ ভয় পাচ্ছিল, তবে দিনা তার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তারা দুজন সেখান থেকে যাওয়া মাত্রই এই ব্যাপারটা যেন নানা নানি বুঝতে পারে। তারা একে অন্যের দিকে একটা ক্রিপি স্মাইল দেয়, আর এরপর নিজেদের কাছে ডাকতে থাকে রানীকে। রানী নানির এই ডাক শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এদিকে ঘরে গিয়ে দিনা খোঁজ করতে থাকে যে সে এমন কিছু পায় কিনা যা তারা বুঝতে পারবে এই সব কিছু তাদের সাথে কি হচ্ছে। অন্যদিকে আন্দি ভাঙার চেষ্টা করছিল স্টোর রুমের তালা। অনেক চেষ্টার পরও সে সেটা ভাঙতে পারে না। ফলে এবার সে চারিপাশে খোঁজ করতে থাকে। একটা স্থানে কাঠ নরম হয়ে গিয়েছিল। সে সেখান থেকে কাঠ সরিয়ে রাস্তা করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ছিল প্রচণ্ড দুর্গন্ধ এবং রক্ত। এদিকে বারবার ডাকায় রানী এবার নানির কথায় সাড়া দেয়। ভয়ে ভয়ে সে কাঁদতে কাঁদতে এগিয়ে যায় তাদের দিকে। তখন নানা একটা চেয়ার টেনে আনে এবং তাকে ওই চেয়ারে বসিয়ে দেয়। আর এরপর নানা নানি দুই পাশে এসে তার কানের কাছে এসে ফিসফিস করে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কিয়াই আর স্ত্রীকে দেখতে পাই, যেখানে কিয়াই বুঝতে পেরেছিল স্ত্রীর পরিবার মহা বিপদে রয়েছে। তাই সে এবার একটা আয়না বের করে তার উপর পানি ঢেলে দেয় এবং রিচুয়াল করতে আরম্ভ করে। সে মূলত জানার চেষ্টা করছিল স্ত্রীর পরিবারের সাথে কি হচ্ছিল। এদিকে আন্দি ততক্ষণে জেনেও যায়। সে ওই স্টোর রুমের ভেতরে একটা কালো কাপড়ে ঢাকা ওই ছাগলের মাথা দেখতে পায়। 4টা ছাগলের মাথার সাথে তাদের পরিবারের 4 জনের ছবি ছিল। এখানে দেখে বোঝাই যাচ্ছিল যে এইখানে কেউ তাদের পরিবারের বিরুদ্ধে কালো জাদু করছিল, যা দেখে আন্দি ঘাবড়ে যায়। এদিকে কিয়াই রিচুয়াল শুরু করা মাত্রই ওই পানি টকবগিয়ে ফুটতে আরম্ভ করে। চারিদিকে বাতাস শুরু হয়ে যায়। স্ত্রীর নাক থেকে রক্ত বের হয়। কিয়াইরও নাক থেকে রক্ত বের হতে থাকে। এক পর্যায়ে তো স্ত্রী রক্ত বমি করতে থাকে। তখনই ওই পানির ভেতরে ভেসে ওঠে জারোর মুখ, যে কিনা স্ত্রীকে উদ্দেশ্য করে বলে সে তার দুর্ভাগ্য থেকে পালাতে পারবে না। শয়তান তার সাথে প্রতারণাকারীকে এত সহজে ছাড়ে না। একথা বলা মাত্রই কাঁচ ফেটে যায় এবং সেটা ঢুকে পড়ে কিয়ায়ের মুখে। কিয়ায়ের এই অবস্থা দেখে ভয়ে চিৎকার করে ওঠে স্ত্রী। এই অবস্থাতেই কিয়াই কোনো মতে একটা ছুরি এনে স্ত্রীর কাছে দেয়, আর এরপর একটা পুঁটলি হাতে নেয়, যেটা হাতে নিয়ে সে কিছু মন্ত্র পড়তে থাকে এবং সেটা তুলে দেয় স্ত্রীর হাতে। সে এখানে স্ত্রীর কানে কানে কিছু একটা বলেও, যা আপাতত আমরা শুনতে পাই না। পরক্ষণেই শয়তান তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে সেখানেই স্ত্রীর সামনে মেরে ফেলে। এদিকে ওই একই সময় আমরা দিনাকে দেখতে পাই, যে কিনা তার নানা নানির বিছানার নিচ থেকে একটা লকেটওয়ালা চেন বের করে এবং সেটা দেখা মাত্রই সে চিনে ফেলে। শুধুমাত্র তাই নয়, সেখানে একটা ক্যালেন্ডার ছিল, যে ক্যালেন্ডারে একটা বিশেষ দিন মার্ক করা ছিল, আর ওই বিশেষ দিনটি ছিল পূর্ণিমার রাত, আজকের রাত। ফলে দিনা বুঝে যায় আজ রাতেই কিছু একটা হতে চলেছে। তবে সে কিছু করবে বা বুঝে ওঠার আগেই তার মাথায় কেউ একজন আঘাত করে, যার ফলে দিনা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আন্দিকে দেখা যায় যে কিনা ওই স্টোর রুমের ভেতরে 2টো লাশ খুঁজে পায়। লাশ দুটোর মুখ কাগজ দিয়ে ঢাকা ছিল। সে সেদিকে এগিয়ে যায় এবং কাগজ সরায়। তখনই সে চমকে ওঠে, এটা তো তার নানা নানির লাশ। তাদের লাশ দেখে বোঝাই যাচ্ছিল যে অনেকদিন যাবৎ এই লাশ এখানে পড়ে আছে, অর্থাৎ তার নানা নানি অনেক আগেই মারা গিয়েছে। তাহলে এই মুহূর্তে রানীর সামনে কারা রয়েছে? আমরা দেখতে পাই রানীর পায়ের কাছে রক্ত ভেসে আসছে। তার সামনে দাঁড়িয়ে আছে নানা এবং নানি, যাদের ঠিক যেভাবে মৃত্যু হয়েছিল ঠিক সেইভাবে। নানার মাথায় কুড়াল পোতা এবং নানির গলা কাটা। এখানে নানি কথা বলতে বলতেই তার মাথা তার ধর থেকে পড়ে যায়, যা দেখে রানী আরো বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে আরম্ভ করে। তখনই পিছ থেকে কেউ একজন তাকে ডাক দেয়। সে থমকে দাঁড়ায়। পিছে ঘুরতেই দেখতে পায় সেখানে কেউই নেই।
সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় পিছ থেকে তার মাথায় কেউ একজন আঘাত করে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং হানুম ছিল, যার চেহারার এক পাশ পোড়া। এর মানে সে ওই দিন আগুন লাগার ফলে মারা যায়নি, বরং সে তো বহুদিন যাবৎ এখানে নানা নানির স্টোর রুমের ২য় তলায় ছিল, যেখানে এই মুহূর্তে আন্দি গিয়েছিল। সে সেখানে পোড়া জায়গায় লাগানো মলমও খুঁজে পায়। সেই সাথে পায় তাদের পরিবারের ছবি, যেখান থেকে চেহারাগুলো কেটে নেওয়া হয়েছিল। এরই মাঝে নিচ থেকে হাসির আওয়াজ শোনা যায়। হানুমের কণ্ঠ চিনে ফেলে আন্দি। সে নিচে এসেই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে হানুম। আমরা এখানে কাফির মুভির শেষের দৃশ্যটা দেখতে পাই, অর্থাৎ ওই দিন যখন সেলিম তাদেরকে বাঁচিয়ে নিয়েছিল তখন যে লাশটির হাত বের হতে আমরা দেখেছিলাম সেটা মূলত হানুম ছিল। সে ওই দিন আগুনে পোড়া থেকে বেঁচে গিয়েছিল। সেলিমই তাকে সুস্থ হতে সাহায্য করেছিল। সে ভেবেছিল নিজের জীবনকে নতুন করে শুরু করবে, তবে তার পোড়া চেহারা এবং পোড়া দাগগুলো তাকে অতীতের কষ্ট ভুলতে দিচ্ছিল না। সে সেলিমের সাথেই কাজ ধরেছিল, তবে যখনই সে অ্যাম্বুলেন্সে কোনো বাচ্চাকে তার মায়ের জন্য কাঁদতে দেখত তখনই তার মনে পড়ে যেত নিজের মা লেলার কথা। তাই তো সে ঠিক করে যে সে প্রতিশোধ নিবে। তবে সেলিম কিছুতেই চাইছিল না যে হানুমকে যে পথ থেকে সে বের করে এনেছে সেই পথে আবারও গিয়ে সে নিজের জীবনকে শেষ করে দিক। তাই তো সে তাকে আটকানোর চেষ্টা করে, যেটা বুঝতে পেরে হানুম এবার সেলিমের উপরই আক্রমণ করে। সে সেদিন সেলিমকে পুরোপুরিভাবে শেষ করে দেয় এবং তার শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে এবং সেটা কাঁচা খেয়ে শয়তানকে আহ্বান জানায়, যাতে করে সে জারোর আত্মাকে তার মায়ের মতো করেই আবারও জীবিত করে তুলতে পারে। আর এমনটিই হয়। জারোর আত্মা এবার তার বশে চলে এসেছিল। সে এখানে হানুমকে জানিয়েছিল যে স্ত্রীর বাড়ি প্রোটেক্ট করা রয়েছে, সেখানে তারা কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে সে হানুমকে এটাও জানায় যে আন্দির স্ত্রী রানী প্রেগনেন্ট, যার ফলে এবার হানুম অন্যরকম ফন্দি আটে। সে প্রথমেই যায় স্ত্রীর বাবা মায়ের বাড়িতে। আমরা ওই দিনকার দৃশ্য দেখতে পাই যেদিনকার স্বপ্ন স্ত্রী প্রথমে দেখেছিল। তার বাবা মা চা এবং নাস্তা রেডি করে রেখেছিল। তবে ওই সময় হানুম তাদের বাড়িতে প্রবেশ করে এবং একে একে স্ত্রীর বাবা এবং মাকে শেষ করে দেয়। সে যেন এক জানোয়ারে পরিণত হয়েছিল। দৃশ্য বর্তমানে আসলে আন্দি তাকে প্রশ্ন করে যে সে কতটা নিচে নেমে গিয়েছে, যে সে ইনোসেন্ট মানুষদেরও ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবছে না। এই সব কিছু সে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করছে। এই প্রশ্ন শুনে হানুম হেসে উত্তর দেয় যে না, সে নিজের পরিবারকে এক করার জন্য করছে। অর্থাৎ আজকেই সে বিশেষ রাত, যে রাতে আত্মাদের দুনিয়ার গেট খুলে যাবে। সে মূলত জারোর সাহায্যে নিজের মা লেলাকে জীবিত করতে চাইছিল। এরই মাঝে জারো চলে আসে আন্দির পিছে এবং তার মুখে হাত রাখতেই সে অজ্ঞান হয়ে যায়। দৃশ্য চলে যায় ওই দিন রাতে। রাতে স্ত্রী বাড়িতে ফিরে দেখতে পায় বাড়ির ভেতরে কেউই নেই। সে মরিয়া হয়ে নিজের পরিবারকে খুঁজতে আরম্ভ করে। বাবা মার ঘরে যেতেই সে চমকে ওঠে। সেখানকার সিলিং পুরোপুরিভাবে কালো মোল্ডে ভরে গিয়েছিল, যেমনটি তার ঘরের সিলিংয়ে হয়েছিল প্রথম পর্বে। অর্থাৎ এখানে কালো জাদুর ব্যাপার ছিল। সে সেখানে ওই ক্যালেন্ডারও দেখতে পায়, যেখানে আজকের রাতটা মার্ক করা ছিল। ফলে সে বুঝতে পারে আজ রাতেই কিছু একটা হতে চলেছে। তাই তো জঙ্গলের মাঝে সে নিজের পরিবারকে খুঁজতে চলে যায়। এদিকে জঙ্গলের ওই স্থানে যেখানে নানা প্রায় যেত, সেখানেই বসে কালো জাদুর রিচুয়াল শুরু করে দিয়েছিল হানুম। আমরা সেখানে জারোকেও দেখতে পাই, যে একটা গরু নিয়ে এসেছিল। সেই সাথে দেখতে পাই দিনা এবং আন্দিকে, যাদেরকে বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছিল। সামনেই বাথটাবের ভেতরে শুইয়ে রাখা হয়েছিল রানীকে। চারিদিকে ছাগলের মাথা বাঁশে পোতা। হানুম সেখানে এসে এক বিশেষ পানি ওই বাথটাবের ভেতরে ঢেলে দেয়। সাথে সাথে জ্ঞান ফিরে আসে রানীর। এদিকে জ্ঞান ফিরে এসেছিল আন্দিরও। সে এখানে চিৎকার করে হানুমকে বলতে থাকে রানী ইনোসেন্ট, তার কোনো ক্ষতি না করতে। তখনই জারো তার কাছে আসে এবং তাকে একটা সিক্রেট জানায়। সে জানায় অনেক বছর আগে যখন স্ত্রী জারোর কাছে এসেছিল রেহমাতের উপর কালো জাদু করতে, তখন সে শয়তানের সাথে একটা ডিল করেছিল, যাতে করে রেহমাত আজীবন তাকে ভালোবাসে। আর এই ডিল অনুযায়ী তাকে তার সন্তানের প্রথম বাচ্চাকে বলি দিতে হবে। আন্দির যেন একথা বিশ্বাসই হচ্ছিল না। সে এখানে বলতে থাকে তার জীবন নিতে, তবুও তার সন্তানকে ছেড়ে দিতে। তবে হানুম তো এখানে তার কোনো কথাই শোনে না, কেননা এটাই একমাত্র পথ ছিল আত্মাদের দুনিয়ার দরজা খোলার। এখন জারো রিচুয়াল শুরু করে দেয়।
সেই সাথে রানীর পেট থেকে ওই বাচ্চা বের করার প্রস্তুতি শুরু করে দেয় হানুমও। সে এখানে জোর করে রানীর পেট থেকে ওই আনবর্ন চাইল্ড বের করে নিয়ে আসছিল। আন্দি এবং দিনা চিৎকার করছিল বাচ্চাটিকে বাঁচানোর জন্য। এদিকে শ্রীও এগোচ্ছিল তাদের দিকে, তবে এতে কোনো লাভ হয় না। হানুম ঠিকই তার পেট থেকে ওই ছোট্ট বাচ্চার ভ্রূণ বের করে নিয়ে আসে, যা দেখে চিৎকার করতে থাকে আন্দি। এই সময় জারো এক কোপে বলি দেয় ওই গরুটিকে, আর এরপর তার পেট কাটতে আরম্ভ করে। লুকিয়ে লুকিয়ে ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল শ্রী। লুকিয়ে লুকিয়ে সে তখন আন্দির হাত খুলে দিতে থাকে। আন্দি প্রশ্ন করে যে সে তার মা হয়ে কিভাবে তার সন্তানের বলি দিল। তার মা এখানে অবশ্যময়ে করা তার ভুলের জন্য মাফ চায়। এরই মাঝে আমরা দেখতে পাই গরুর পেট ফেঁপে উঠছে এবং তার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা আস্ত মানুষ। আন্দিকে মুক্ত করার পর শ্রী এবার দিনাকে মুক্ত করে দেয় এবং তাকে নড়াচড়া করতে বা কথা বলতে নিষেধ করে। এমন সময় ওই মানুষটি জেগে ওঠে এবং আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং লেলা ছিল, যার কাছে একটা কাপড় নিয়ে দৌড়ে চলে যায় হানুম। দীর্ঘ 8 বছর পর মাকে এইভাবে সুস্থ স্বাভাবিক দেখে কেঁদে দেয় সে তাকে জড়িয়ে ধরে। ওই সময় শ্রী তার সন্তানদের বলে সবসময় এক হয়ে থাকতে এবং তার মাকে ক্ষমা করে দিতে। এ কথা বলেই সে কেরোসিন তেলের একটা বোতল থেকে নিজের মাথায় ঢালতে আরম্ভ করে, যা দেখে তার ছেলে মেয়ে দুজনই ঘাবড়ে যায়। তারা বুঝতে পেরেছিল শ্রী এখন কি করতে চলেছে। তারা দ্রুত নিজেদের পায়ের বাঁধন খুলতে আরম্ভ করে মাকে আটকানোর জন্য। তবে তারা আটকানোর আগেই তো শ্রীর সামনে চলে আসে জারো তখন শ্রীকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আন্দি তাকে আটকাতে গেলে সে আন্দিকেও ছুঁড়ে ফেলে দেয়, সেই সাথে দিনাকেও। তখনই শ্রী খিয়াত দেওয়া ওই পুটলিটি তার দিকে ছুঁড়ে মারে, যেটা গায়ে লাগা মাত্রই জারো ছটফট করতে থাকে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। তখনই কিয়াত দেওয়া ছুরিটি নিয়ে দৌড়ে চলে আসে শ্রী এবং জারোর পেটে ঢুকিয়ে দেয়। এভাবেই সে শেষ করে দেয় জারোর আত্মাকে। আন্দি ততক্ষণে ছুটে চলে গিয়েছিল অজ্ঞান রানীর কাছে। এরই মাঝে দিনা দেখতে পায় তার মা মশাল হাতে তুলেছে। সে তার মাকে আটকানোর চেষ্টা করে, তবে তার মা তাদেরকে প্রচণ্ড ভালোবাসে একথা বলেই তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়, যা দেখে চিৎকার করে কেঁদে ওঠে দিনা। তার এই কান্নার আওয়াজ শুনে লেলাও বুঝতে পারে শ্রী কি করতে চলেছে, তাই সে হানুমকে দূরে ঠেলে সরিয়ে দেয়। শ্রী এসে জড়িয়ে ধরে লেলাকে। দ্বিতীয়বারের মতো পুড়তে আরম্ভ করে লেলা, আর এভাবেই তারা দুজন পুড়ে সেখানেই শেষ হয়ে যায়। যাদের দুজনকে দিয়ে এই কাহিনী শুরু হয়েছিল তারা দুজনই শেষ হয়ে গিয়েছিল। তবে এত চেষ্টা করে নিজের মাকে জীবিত করে হানুম বেশিক্ষণ রাখতে পারেনি, যে কষ্টে সে এবার ছুরি হাতে তুলে নেয় এবং সেটা নিয়ে দিনার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই আন্দি এসে তার উপর হামলা করে। সে এবার আর ঝুঁকি নেয় না, একটা বড় পাথর দিয়ে আঘাত করে করে সে হানুমকে সেখানেই শেষ করে দেয়, যাতে করে তার পরিবারের পরবর্তীতে কোনোরকম বিপদের কারণ না হয়ে দাঁড়ায় সে। আর এরপর সে তার স্ত্রী এবং বোনকে নিয়ে বাড়ি ফিরে যায়। মাকে তো তারা হারিয়েই ফেলেছিল। এখন এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নতুন জীবন শুরু করতে চলেছিল দিনা, আন্দি এবং রানী, যে কারণে তারা প্রথমেই নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র শিফট হয়ে যায়। যাওয়ার সময় দিনা পিছে ঘুরে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে তার বাবা মায়ের আত্মা তাদেরকে বিদায় জানাচ্ছে এবং শুভকামনা জানাচ্ছে তাদের ভবিষ্যতের জীবনের জন্য। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি কাফির 1 এবং 2 দুটোর গল্পই আপনাদের কাছে ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।